মনে আছে কারো? স্যার চ্যাপ্টার 8 পড়ানো হয়েছিল। চ্যাপ্টার 8 না, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। সো আমরা আজকে চ্যাপ্টার 9 পড়বো, হুইচ ইজ রিস্ক অ্যাসেসমেন্ট। সো আমরা যদি এটা দেখি, অডিট প্রসিডিউর যদি আমরা দেখি, সো এখানে প্ল্যানিং স্টেজে আমরা এখনো আছি। প্ল্যানিং স্টেজের লাস্ট যে পার্টটা, আমরা তো প্রথমে রিস্ক অ্যাসেসমেন্ট, ওভারঅল রিস্ক অ্যাসেসমেন্ট একটা করি, যেটা অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্টস, দেন অডিট, প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি। নাম্বার 3 হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। প্ল্যানিং স্টেজের লাস্ট যে কাজটা সেটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। সো রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো আমাদের বোঝা জরুরি। সেটা হলো অ্যাসারশনস, সিগনিফিক্যান্ট নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টস অ্যান্ড ডিসক্লোজার্স, রম, ম্যাটেরিয়ালিটি, অডিট, ওয়ার্ক প্ল্যান। সো এই সবগুলো জিনিসই রিস্ক অ্যাসেসমেন্টের পার্ট। তো আমরা যদি লেকচার শিটে যাই, তো আমরা অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ আমরা যদি রিস্ক বলি, বিজনেস রিস্ক বলতে আমাদের কয়েক ধরনের রিস্ক থাকে। সেটা হলো যে কোনো একটা বিজনেসে, বিজনেস যখন রান করবে তখন সেখানে ফাইন্যান্সিয়াল রিস্ক থাকবে, যেগুলো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে অথবা ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সেস অফ অ্যান অপারেশন, ফর এক্সাম্পল ক্যাশ ফ্লো ইস্যুস অর ওভার ট্রেডিং। ঠিক আছে? সো অনেক সময় আমাদের ফাইন্যান্সিয়াল, কি বলবো, যে ফাইন্যান্সিয়াল ইস্যুস রেইজ হয়, লাইক ক্যাশ ফ্লো ইস্যুস হতে পারে। অনেক সময় দেখা যায় ট্রেডিং, নর্মাল যে ট্রেডিং হওয়ার কথা তার চেয়ে এক্সপেক্টেডের চেয়ে বেশি ট্রেডিং হয়ে গেলে অনেক সময় ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট অনেক ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাট ইজ কল্ড ফাইন্যান্সিয়াল রিস্ক। অপারেশনাল রিস্ক হলো একটা বিজনেস অর্গানাইজেশনের অপারেশন যখন চলে, সো সেখানে আপনার অপারেশনাল কিছু রিস্ক থাকে। লাইক আপনার মেজর কোনো সাপ্লায়ার আপনার যদি লস্ট হয়ে যায়, অথবা প্রোডাকশন যে প্রসেস আছে, প্রোডাকশন প্রসেসে যদি সার্টেন কোনো মানে ব্লকেড হয়। হ্যাঁ, আপনার ধরুন প্রোডাকশন প্রসেসে ইলেকট্রিসিটি অথবা গ্যাসের খুব ইম্পর্টেন্স আছে। সো সেগুলোর যদি কোনো মানে মানে ব্লকেড হয়, লাইক আপনি পাচ্ছেন না টাইমলি, সো সো ইন দ্যাট কেস এটা হতে পারে। অ্যান্ড দেন থার্ড ওয়ান ইজ কমপ্লায়েন্স রিস্ক। যে আপনি যদি বিজনেস, যে কোনো বিজনেসে কিন্তু একটা লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকে বা একটা এনভায়রনমেন্ট থাকে। সো এই যে ল, রুলস, রেগুলেশনস যেগুলোর সাথে কমপ্লাই করতে হয়, সেগুলো যদি প্রপারলি কমপ্লাই করতে না পারে, সেক্ষেত্রে তার জন্য যে ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স হতে পারে, অথবা বিজনেস বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, অথবা ফাইনস হতে পারে, হ্যাঁ, অথবা লিগ্যাল অ্যাকশনস হতে পারে। তো সেই জিনিসগুলোই হচ্ছে কমপ্লায়েন্স রিস্ক। সো বিজনেস রিস্ক বলতে আমরা বেসিক্যালি জেনারেল ক্যাটাগরিজ অফ বিজনেস রিস্ক হলো এই তিনটা: ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশনাল রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। তো এখন আমরা যদি আসি অডিট রিস্ক। অডিট রিস্ক হলো আপনি অ্যাজ অ্যান অডিটর যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন দেন অথবা অডিট রিপোর্ট দেন অন দ্য বেসিস অফ ইউর অডিট ওয়ার্ক অফ অ্যান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি অডিট রিস্ক। মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে ওপিনিয়নটা পাওয়ার কথা ছিল, হয়তো এই ফাইন্যান্সিয়ালসে যে ধরনের নন কন্ট্রোল ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টস আছে, তার উপর বেস করে হয়তোবা কোয়ালিফাইড অডিট ওপিনিয়ন যাওয়ার কথা অথবা অ্যাডভার্স অডিট ওপিনিয়ন যাওয়ার কথা। সেই জায়গায় আপনি হয়তো কোয়ালিফাইড অডিট ওপিনিয়ন দিলেন। সেটা ইন্টেনশনালও হতে পারে, আনইনটেনশনালও হতে পারে। সো অথবা যেখানে ফ্রেশ অডিট ওপিনিয়ন দেওয়ার কথা সেখানে আপনি কোয়ালিফাইড অডিট ওপিনিয়ন দিচ্ছেন। সো এই জায়গাগুলোকে আমরা বলবো অডিট রিস্ক। এই অডিট রিস্কটা তিন ধরনের: একটা হলো ইনহেরেন্ট রিস্ক, আরেকটা কন্ট্রোল রিস্ক, আর একটা ডিটেকশন রিস্ক। আমরা কি এই রিস্কগুলো বুঝি যে এগুলোর মানে কি? মানে ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক আর ডিটেকশন রিস্ক, এগুলোকে আমরা আগে পড়েছিলাম? কেউ জি বলতে স্যার, পারবেন? পড়েছিলাম।
এ কথা বলতে বলিও না পারবেন? ক্লাসে। স্যার, ইনহেরেন্ট রিস্ক হচ্ছে যেটা আমাদের বিজনেসের মধ্যে আম, এমন ভাবে থাকে। স্যার, একদম এক্স্যাক্টলি মাথায় আসছে না, তবে একটু ট্রাই করছি। ইনহেরেন্ট রিস্ক হচ্ছে যে যেটা হচ্ছে বিজনেসের মধ্যে, যেটা চাইলেও আর কি রিকভার করা সম্ভব না, যেটা না চাইতেও ওই রিস্কটা হয়েই যাবে। আর কন্ট্রোল রিস্ক হচ্ছে যেটা যেটা নিয়ে আমরা হচ্ছে আম, মানে ক্যান টেক প্রিকশনস, এরকম কিছু হয়তো। তো ভুলে গেছি। ম্যানেজমেন্টের কোনো কন্ট্রোল যদি প্রবলেম হয়ে থাকে আর কি, ইন্টারনাল ম্যানেজমেন্ট বা হচ্ছে হুম। অপারেশন টাইপের কিছু কন্ট্রোল গুলো থাকে এই জায়গাগুলোতে, মানে ইন পার্সন যদি কোনো প্রবলেম হয়ে থাকে মেনটেনে, তখন এটাকে কন্ট্রোলিং বলতে পারি। আর ডিটেকশন রিস্ক হচ্ছে খুঁজে বের না পাওয়ার মানে মানে প্রবাবিলিটি, এটা হচ্ছে ডিটেকশন। হুম। ওকে। সো আমাদের এই অডিট রিস্ক হলো তিন প্রকার, একটা হলো ইনহেরেন্ট রিস্ক, আর একটা কন্ট্রোল রিস্ক, আর একটা ডিটেকশন রিস্ক। সো ইনহেরেন্ট রিস্কটা এবং ইনহেরেন্ট রিস্কটা তাহলে কি? যে এটা হলো একটা ইজ দ্য সাসেপ্টিবিলিটি অফ অ্যান অ্যাসারশন টু মিস স্টেটমেন্ট দ্যাট কুড বি ম্যাটেরিয়াল ইন্ডিভিজুয়ালি। একটা মিস স্টেটমেন্টও ম্যাটেরিয়াল হতে পারে, অথবা কয়েকটা মিস স্টেটমেন্টস এক জায়গায় করে, অর হোয়েন এগ্রিগেটেড উইথ আদার মিস স্টেটমেন্টস, অ্যাজুমিং দেয়ার আর নো রিলেটেড ইন্টারনাল কন্ট্রোল। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যদি কোনো ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম সেখানে না থাকে, তাহলে একটা সিঙ্গেল মিস স্টেটমেন্ট অথবা গ্রুপ অফ মিস স্টেটমেন্টস যদি আপনার রিলেটেড টু দ্য এন্টিটি হয়, এন্টিটির ইনহারেন্ট বিজনেস নেচারের কারণে যদি হয়, অথবা ইন্ডাস্ট্রি রিলেটেড হয়, কোনো কোনো ইন্ডাস্ট্রি ইনহারেন্টলি কিছু রিস্কি এরিয়া থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি, তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তারা যে ধরেন ক্লোথ ম্যানুফ্যাকচার করে, প্রত্যেক বছর দেখবেন একটা কিন্তু ট্রেন্ড থাকে। সো এটা গ্লোবালি মুভ করে এই ট্রেন্ডগুলা। সো আপনি এবার যে ট্রেন্ডটা চলছে, নেক্সট ইয়ারে গিয়ে এই বছরের যে ট্রেন্ডের কাপড়গুলো বানিয়েছেন, এগুলো সব যদি সেল আউট সোল্ড আউট না হয়, তাহলে নেক্সট ইয়ারে গিয়ে যে এগুলো সেল করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে এই এই ইনভেন্টরি যে ভ্যালু আপনি দেখাচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে, সেটার অ্যাকচুয়াল ভ্যালু এর চেয়ে কম হওয়ার চান্স অনেক বেশি। সো এটা হলো ইনহারেন্ট রিস্ক। এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, অ্যান্ড দিস ইজ রিলেটেড টু দ্য এন্টিটি। এই যে এখানে বলা আছে এটাই। সো এই ইনহেরেন্ট রিস্ক যদি আপনি অ্যানালাইজ করেন, ক্যান বি অ্যানালাইজড অন আ নাম্বার অফ লেভেলস হুইচ আর কাভার্ড ইন টার্ন বিলো, রাইট? লাইক ইন্ডাস্ট্রি অর সেক্টর লেভেলে ইনহেরেন্ট রিস্ক থাকতে পারে। সেটা কি? যেমন আমি বললাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ইনভেন্টরি হাই রিস্কি, যে এটা যে ভ্যালু যেটা দেখাচ্ছে, ভ্যালুয়েশন যেটা হচ্ছে সেটা প্রপার নাও হতে পারে, এটা ইনহেরেন্টলি রিস্কি। এরপরে আপনার অ্যাট এন্টিটি লেভেল, ওটা তো গেল একটা ইন্ডাস্ট্রি। সো এন্টিটি লেভেলে অনেক সময় কোনো এন্টিটি হতে পারে, অ্যাট এন্টিটি লেভেল দেয়ার উইল অলসো বি ডিফারেন্ট লেভেলস অফ ইনহেরেন্ট রিস্ক। লাইক ফর টু সিমিলার ক্লায়েন্টস এ অ্যান্ড বি, if one of the companies was a takeover target up to its overdraft limit, had a major supplier or customer in difficulties, so it would clearly be more inherently risky than the other. দুটা কোম্পানির মধ্যে যদি আপনি তুলনা করেন, কোন একটা কোম্পানি হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল না, অথবা তাকে অন্য কেউ টার্গেট করছে, অথবা এই কোম্পানিটার ওভারড্রাফট লিমিট অলমোস্ট শেষ করে ফেলেছে, তার মানে তার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ আছে, অ্যান্ড হ্যাড আ মেজর সাপ্লায়ার অর কাস্টমার্স ইন ডিফিকাল্টিজ। তার হয়তো মেজর কোনো একটা সাপ্লায়ার যেখান থেকে সে মেইন র ম্যাটেরিয়ালসটা পায়, অথবা তার কোনো একটা কাস্টমার যে কিনা তার ম্যাক্সিমাম প্রোডাক্ট কিনে, তারা ডিফিকাল্টিজের মধ্যে আছে। সো এইরকম সিচুয়েশনে আপনার কিন্তু ধরে নিতে হবে যে এই কোম্পানিটা ইনহেরেন্টলি রিস্কি। ঠিক আছে? অ্যাট 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 দ্য এন্টিটি লেভেল। প্রথমে দেখলাম ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, আপনি হয়তো বা এক এক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক এক ধরনের ইনহেরেন্ট রিস্ক আপনি দেখতে পারেন। তারপর এন্টিটি লেভেলে আমরা দেখলাম, তারপর অ্যাট ব্যালেন্স লেভেল, থার্ড যেটা, এটা মোর স্পেসিফিক।
যেটা ইন্ডাস্ট্রি লেভেলে এটা মোর জেনারেল, যেটা এন্টিটি লেভেলে এটা একটু ইন বিটুইন স্পেসিফিক অ্যান্ড জেনারেল, অ্যান্ড যেটা ব্যালেন্স লেভেল সেটা হলো আপনার ধরেন আমি যদি বলি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অথবা ইনভেন্টরি, অথবা সেলস, হ্যাঁ, সো এরকম, অথবা ইনভেস্টমেন্ট, সো অথবা রিসিভেবল পেয়েবল। সো এই এই জায়গাগুলো হলো ব্যালেন্স। সো ব্যালেন্স লেভেলে so different balances can also carry different inherent risks. So the inventory at a jeweler, for example, might be considered higher risk than the same company's non-current assets. ধরেন একটা যদি জুয়েলারি শপ হয়, তার নন কারেন্ট অ্যাসেটের চেয়ে কিন্তু তার ইনভেন্টরির দাম অনেক বেশি, ভ্যালুটা অনেক বেশি। সো ইন দ্যাট কেস কিন্তু তার নন কারেন্ট অ্যাসেটসের চেয়ে তার ইনভেন্টরিটা মোর, মানে হায়ার রিস্ক বেয়ার করে। আবার যদি আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেখেন, তার কিন্তু ইনভেন্টরির চেয়ে তার নন কারেন্ট অ্যাসেটস অথবা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কিন্তু হায়ার রিস্ক বেয়ার করে, ইনহেরেন্ট রিস্ক। এটা হলো এই তিনটা লেভেল অফ ইনহেরেন্ট রিস্ক আমরা দেখতে পাই। সো ইন দ্যাট কেস দ্য অডিটর্স মাস্ট ইউজ দেয়ার প্রফেশনাল জাজমেন্ট অ্যান্ড অল অ্যাভেলেবল নলেজ টু অ্যাসেস ইনহেরেন্ট রিস্ক। ইফ সাচ নো সাচ ইনফরমেশন অর নলেজ ইজ অ্যাভেলেবল, দেন দ্য ইনহেরেন্ট রিস্ক ইজ হাই। যদি কোনো ইনহেরেন্ট রিস্ক রিলেটেড কোনো যদি ইনফরমেশন অথবা নলেজ যদি অ্যাভেলেবল না থাকে, দেন ইনহেরেন্ট রিস্ক ধরতে হবে হাই। যেখানে ইনফরমেশনই পাওয়া যাচ্ছে না, তার মানে রিস্কটা হাই, আপনি তো কোয়ান্টিফাই করতে পারছেন না বা বুঝতে পারছেন না যে রিস্কটা কোন লেভেলে আছে। সো এটা হলো আপনার ইনহেরেন্ট রিস্ক। সো অডিটেড রিস্ক যে তিনটা ক্যাটাগরির, একটা ইনহেরেন্ট রিস্ক, আর একটা কন্ট্রোল রিস্ক, আর একটা ডিটেকশন রিস্ক। এই ইনহেরেন্ট রিস্কটা ইজ রিলেটেড টু দ্য এন্টিটি, নট রিলেটেড টু দ্য অডিটর। ইনহেরেন্ট রিস্ক রিলেটেড আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এরপর আমরা যদি দেখি কন্ট্রোল রিস্ক। কন্ট্রোল রিস্কটা কি? কেউ বলতে পারবেন যে কন্ট্রোল রিস্ক কি? হ্যালো, Yes, sir. Salam alaikum. যে বলেন তো রিস্কটা, কন্ট্রোল রিস্কটা কি? সেই রিস্কটা কন্ট্রোল করা যাবে না, সেটাই কন্ট্রোল, মানে আইডেন্টিফাই করা যাবে বাট কিন্তু ওটা, সেটা হচ্ছে যে কোনোভাবেই আহ, কোনো কিছু, মানে ইন্টারনাল অডিট দ্বারা বা ইন্টারনাল যে কন্ট্রোল সিস্টেম দ্বারা ওইটা দ্বারা কিছু কন্ট্রোল করা যাবে না, সেটাই হচ্ছে স্যার আসলে অ্যাকচুয়ালি কন্ট্রোল রিস্কটা হলো যে একটা প্রতিষ্ঠানের তাদের যে কন্ট্রোল পলিসিটা আছে, ইন্টারনাল কন্ট্রোল, এটাকে অনেক সময় বলা হয়। তো এইখানে স্যার যে মানে যে বিষয়গুলো ফোকাস হুম। করা হয় স্যার, যে মানে কোনো ইয়ার কোনো একটা ট্রানজাকশন সেটা ইন্ডিভিজুয়ালি করতেছে কিনা, মানে কি এইখানে হলো যে স্যার কেউ অথরাইজ করতেছে, সেগ্রিগেশন অফ ডিউটিস আছে কিনা, হুম। তার কি ধরনের রিস্ক আছে। আর যেহেতু ইন্টারনাল কন্ট্রোল রিস্ক, এই রিস্কটা সাধারণত ইন্টারনাল রিস্ক, এটা আমাদের মানে একটা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বিষয়, যে কারণে এই রিস্কটা মিনিমাইজ করা সম্ভব। ওকে। সো ধরেন কোনো একটা অর্গানাইজেশনে ট্রেজারি ম্যানেজমেন্ট প্রসেসে কোনো কন্ট্রোল নাই, সেক্ষেত্রে কন্ট্রোল রিস্ক কি? এই ক্ষেত্রে কন্ট্রোল রিস্ক হলো যে ট্রেজারি ম্যানেজমেন্টের যেহেতু লোক নাই, সেক্ষেত্রে হলো যে তাদের মানে
এখানে স্যার যে অ্যাকুরেসিটা অনেক কমে যাবে, মানে হ্যাঁ, তো এররটা কন্ট্রোল এরর। রিস্ক কি? ধরেন ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, অথবা আমি যদি সেলসের কথা বলি, সেলস ডিপার্টমেন্টে কোনো কন্ট্রোল নাই। সো ইন দ্যাট কেস কন্ট্রোল রিস্ক কি? এক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা প্রোডাক্ট সেল করছে, ইনভয়েস হয় নাই। আবার দেখা গেছে যে প্রোডাক্ট সাপ্লাই ওই প্রোডাক্ট সেল করেছে, ইনভয়েস করেছে, কিন্তু হলো যে স্যার এই যে ক্রেডিট টার্ম আছে, ক্রেডিট টার্ম পার হয়ে গেছে কিন্তু ক্যাশ কালেকশন হয়নি। এই ধরনের অনেক ইস্যু থেকে যাবে। ওকে, বেসিক্যালি কন্ট্রোল রিস্ক তখনই হয় যখন সেখানে কন্ট্রোল মেকানিজম থাকে। সো আপনার যখন বলবে যে এখানে কোনো কন্ট্রোল নাই, কন্ট্রোল মেকানিজম নাই, সো ইন দ্যাট কেস দেয়ার ইজ নো কন্ট্রোল রিস্ক, বিকজ এখানে কন্ট্রোলই নাই। হ্যাঁ, তখন অন্য রিস্ক থাকবে কিন্তু কন্ট্রোল রিস্ক থাকবে না। কন্ট্রোল রিস্ক হলো যখন কোনো একটা কন্ট্রোল এস্টাবলিশ করা হবে কোনো একটা জায়গায়, যেটার ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ না, তখনই কন্ট্রোল রিস্ক হয়। এছাড়া কন্ট্রোল রিস্ক, কন্ট্রোল না থাকলে সেটার আবার রিস্ক কি? কন্ট্রোলই নাই। বোঝা গেছে আমার কথাটা? জি স্যার। হ্যাঁ। So, control risk is the risk that a misstatement that could occur in an assertion and that could be material, individually or when aggregated with other misstatements, will not be prevented or detected and corrected on a timely basis by the entity's internal control systems. এখন কোনো একটা এন্টিটি যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস নাই থাকে, তো সেক্ষেত্রে তো আর কন্ট্রোলের কথাটা আসতেছে না, তখন কিন্তু কন্ট্রোল রিস্কই নাই। কারণ তার তো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস নাই, তার ফুললি রিস্কের মধ্যে আছে, পুরোটাই রিস্কের মধ্যে আছে, এখানে আর কোনো কন্ট্রোলই নাই তার এখানে। হুম। এখন আমাকে বলেন, এই যে অ্যাসারশন বললাম যে কন্ট্রোল রিস্ক ইজ দ্য রিস্ক দ্যাট আ মিসস্টেটমেন্ট কুড অকার ইন অ্যান অ্যাসারশন অ্যান্ড দ্যাট কুড বি ম্যাটেরিয়াল, এই অ্যাসারশন বলতে আমরা কি বুঝি? বলেন দেখি। অ্যাসারশন মানে কতটুকু নির্ভুল আছে এটাই স্যার অনেক সময় জাজ করে। হুম, অ্যাসারশন শব্দটার অর্থ কি? অডিটে এটার ইমপ্লিকেশন কি? Confident and forceful. কনফিডেন্স অন And forceful. Statement of হোয়াট the ইজ fact. অ্যাসারশনটা আমাদের অডিটে মানে কি কাজে লাগে? স্যার অ্যাসেশন হচ্ছে স্যার, আমরা যদি বলতে পারি যেমন একটা ভাউচারের সাথে তারা সেখানে অ্যামাউন্ট গুলা ঠিক আছে কিনা সেটা মিলাই দেখা। এটার মধ্যে স্যার পাঁচটা ভাগ রয়েছে অ্যাসেশনে, যেটা আমরা সাধারণত অডিটে কাজ করে থাকি স্যার। তার লেজারের সাথে মিলাই দেখি, তারপরে ডেট গুলা দেখি। এই পাঁচটা ভাগের ভিতরে থাকে। তো অ্যাসারশন বেসিক্যালি মিন করে যে আপনার ডিসক্লোজার অথবা ক্লেমস বাই ম্যানেজমেন্ট অর দোজ চার্জড উইথ গভর্নেন্স। আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জড উইথ গভর্নেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? কে বলতে পারবেন? ম্যানেজমেন্ট হলো যারা স্যার হলো যে এমপ্লয়ি সাধারণত আছে, আর যারা দোষ চার্জ গভর্নমেন্ট তারা হয়তো বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে তারাই হলো স্যার গভর্নেন্স করে। হুম,
ওকে, সো এই ডে টু ডে অ্যাসারশন, যারা আছে তারা হলো ম্যানেজমেন্টের সঙ্গে করবে, আর যারা আছে আর হলো বোর্ডে থাকবে ডিসিশন মেকে, তারা হলো যে স্যার এই দোজ চার্জেস গভর্নমেন্ট গভর্নেন্স করবে। ওকে, পারফেক্ট। সো আপনার এই অ্যাসারশন বলতে তাহলে আমরা কি বুঝলাম? অ্যাসারশনটা হলো যে ক্লেম বাই ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল, আপনাকে ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিল এবং সেখানে আপনি দেখলেন যে ইনভেন্টরি ভ্যালু বলা আছে $1 মিলিয়ন। ঠিক আছে, দেন আপনাকে বুঝতে হবে, এটা লিখে দেওয়ার আর দরকার নাই অ্যাসারশনগুলা। এটা দ্বারা মিন করে যে ইনভেন্টরি যে ফিগারটা বলতেছে, অ্যামাউন্টটা বলতেছে, ইটস অ্যাকিউরেট। সো প্রথম যে অ্যাসারশনটা আসলো সেটা হলো অ্যাকিউরেসি। সেকেন্ড যেটা আসবে যে এক্সিস্টেন্স, যে ওয়েদার দ্যাট ইনভেন্টরি ইজ রিয়েলি এক্সিস্টিং। সে কিন্তু বোঝাচ্ছে যে এই ইনভেন্টরির অ্যামাউন্টটা অ্যাকিউরেট এবং এটা এক্সিস্ট করছে। হ্যাঁ, এবং থার্ড হলো এখানে যে ইনভেন্টরিটা দেখাচ্ছে এটা কমপ্লিটনেস একটা। কমপ্লিটনেস মানে এটাই এই অর্গানাইজেশনের টোটাল ইনভেন্টরি, এর বাইরে তার আর কোনো ইনভেন্টরি নাই। অথবা সে এখানে যে ইনভেন্টরিগুলো দেখাচ্ছে পুরাটাই তার ইনভেন্টরি, সে অন্য কারো ইনভেন্টরি এখানে দেখাচ্ছে না। ফোর্থ হলো ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন হলো এই ইনভেন্টরি যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা কারেক্ট আছে। ফিফথ হলো ওনারশিপ, যে এই যে ইনভেন্টরিটা দেখাচ্ছে সেটা ওনারশিপ এই কোম্পানির, মানে যে কোম্পানির হিসাবে দেখাচ্ছে সেই কোম্পানিরই অন্য কারো ইনভেন্টরি নিয়ে এসে সে এখানে দেখাচ্ছে না, যে তার ওনারশিপে নাই এরকম ইনভেন্টরি সে দেখাচ্ছে না। হ্যাঁ, অথবা ধরেন এরকম হয়েছে যে সোল্ড আউট হয়ে গেছে, সে রেভিনিউ রিকগনাইজ করেছে কিন্তু ইনভেন্টরি এখনো আপনার প্রিমিসেসে রেখে দিছে, এরকম না, সেটা আপনার ইনভেন্টরি না। সেরকম হয় নাই। আর সিক্সথ যেটা, সেটা হলো যে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার। তার মানে এই যে ইনভেন্টরিটা কভার করে কোন আইএস বা আইএফআরএস? আইএস টু। আইএস টু। তার মানে আইএস টুতে যদি এই ইনভেন্টরি প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজারের জন্য কোনো ডিসক্লোজার প্রিন্সিপাল থাকে সেটা প্রপারলি দেওয়া হয়েছে। তার মানে ম্যানেজমেন্ট যখন আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাইন করে দিচ্ছে অথবা আপনাকে প্রোভাইড করছে, সে কিন্তু এই 6টা জিনিস মিন করছে, এটা আর নতুন করে লিখে দেওয়ার দরকার নেই তাকে। দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট অ্যাসারশন। দ্যাট ইজ কল্ড অ্যাসারশন অ্যাকচুয়ালি। হুম। সো এখানে কমপ্লিটনেস, এক্সিস্টেন্স, অ্যাকিউরেসি, ভ্যালুয়েশন, ওনারশিপ, অ্যান্ড দেন দ্য সিক্সথ ওয়ান ইজ প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার। এই 6টা জিনিস কাভার করে। তো এগুলো কিন্তু লিখে দিতে হবে না যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছি এই 6টা জিনিস ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিলেই এটা আপনার ইমপ্লাইড যে সে এই 6টা জিনিস মিন করছে, মুখে আর বলার দরকার নেই। বুঝেছেন আমার কথা? হ্যালো, বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। ওকে, সো এখানে আমরা এখানে দেখেন অ্যাকাউন্ট বা ডিসক্লোজার বলতে কি বোঝায় সেটা আগে দেখেন। হ্যাঁ, তো এটা বুঝছেন কিনা আগে পড়ে দেখেন এখানে কি বলা আছে।
হ্যালো, Yes, sir. আপনারা পড়ে কিছু বুঝতে পেরেছেন? স্যার ROM এর মিনিংটা কি স্যার? আর পি এন্ড ডি, পি or ডি? আচ্ছা, সো এটা তো আপনি দেখেন, এখানে বলছি যে যদি সেলসের কথা বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন বলতে বুঝেন কি জিনিস? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন কি? এটা দিয়ে কি বুঝেন আপনারা? আমরা সংক্ষেপে এটাকে বলি এফএসসি। এটা দিয়ে কি বোঝায়? হ্যালো, স্যার, এই যে আপনারা যে ক্লাস না করে যে মানে ক্লাসের সময় যে নিজে নিজে পড়াশোনা করেন, বেসিক জিনিসপত্র বলতে পারেন না, তাহলে পরীক্ষায় ভালো করবেন কিভাবে? পরীক্ষায় তো ছোট জিনিস দিয়ে আপনাদেরকে আটকাই দিবে। স্যার ফাইন্যান্সিয়াল বেসিক জিনিস স্টেটমেন্ট ক্যাপ্শন জানলে, হচ্ছে স্যার, হুম, বলেন তো। স্যার মানে বলতে স্যার ইট ইস এ রিডার আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য নাম্বার রিপ্রেজেন্টেড ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা এটাকে হ্যান্ডলিং এন্ড লেভেলিং করতে পারবো ফর স্পেসিফিকেশন লাইনের লাইন অফ আইটেমস এর মাধ্যমে স্যার। যেমন এক্সাম্পল হইতে পারে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপর রেভিনিউ অর সেলস অন ইনকাম, অন ইনকাম স্টেটমেন্টস এন্ড অপারেটিং এক্সপেন্সেস, এগুলোই স্যার, যেটা আমরা ক্যাপশন অর্গানাইজেশন এক্সাম যেটা এক্সপ্লেইন করবে ফাইন্যান্সিয়াল ডেটা হিসেবে ক্লিয়ারলি ফর ইউজার স্যার। আচ্ছা, তাহলে ধরেন এবিসি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনি পেয়েছেন, রাইট? সো জি স্যার। সেখানে আপনার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে যে আইটেমগুলো থাকার কথা সেগুলো আছে, অ্যান্ড ক্যাশ ফ্লোতেও আছে। সো এইখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন বলতে ধরেন ব্যালেন্স শিট থেকেই বলেন কোন জিনিসটা হবে। যেমন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হতে পারে, এখান থেকে স্যার আমাদের রেভিনিউ এন্ড সেল হইতে পারে। হুম, তারপরে সার্ভিস রেভিনিউ আছে স্যার, এখান থেকে আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এগুলো হইতে পারে স্যার। শোনেন, আপনার আহ, ইনকাম ও- স্টেটমেন্টে যদি দেখেন, দেখেন এটা র্যাকিট ব্যাংকিজারের 2019-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আচ্ছা, এখন এখন প্রথম যে প্রশ্নটা, আমি কি এই ডকুমেন্টটা আপনাদেরকে দেখাতে পারি? হ্যালো, Yes, sir. কেন দেখাতে পারি? কারণ এটা স্যার পাবলিকলি ডিসক্লোজ করা আছে। এক্স্যাক্টলি, এটা যদি পাবলিকলি লিস্টেড কোম্পানি না হতো, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আমার আপনাদেরকে দেখানো উচিত না। যেহেতু লিস্টেড কোম্পানি, ওয়েবসাইট থেকে পাওয়া যায় এটা। হ্যাঁ, সো যার কারণে এটা আমি দেখাতে পারি। সো এখানে আপনি যদি দেখেন, এখানে শুধু অডিট রিপোর্টটা আছে, তাই না? ওকে, তো আমরা যদি ইনকাম স্টেটমেন্টে দেখি, ইনকাম স্টেটমেন্টে
আমরা দেখি যে রেভিনিউ, দেন কস্ট অফ সেলস, এরপর গ্রস প্রফিট, এই যে ইনকাম স্টেটমেন্টের ফেইসে যেগুলো আসতেছে। সো আপনি যদি আবার নোটে যান, এই রেভিনিউ এর নোটে গেলে আপনি গিয়ে দেখবেন যে রেভিনিউ ফ্রম সেলস, রেভিনিউ ফ্রম সার্ভিস, এরকম আপনার আবার ওখানে নোটে ক্লাসিফিকেশন থাকে, রাইট? ইয়েস স্যার। আবার কস্ট একটা সিঙ্গেল আইটেম। সো আপনি যদি আবার নোটে যান, গিয়ে দেখবেন এর মধ্যে ম্যাটেরিয়াল কস্ট আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ওভারহেড আছে রিলেটেড টু ফ্যাক্টরি, অ্যান্ড দেন আপনার এখানে কিন্তু লেবার কস্ট বা মেশিনারিজ ডিপ্রিসিয়েশন, যদি মেশিন বা বিল্ডিংস থাকে ফ্যাক্টরি, সেগুলো ডিপ্রিসিয়েশন আসে। সো এইভাবে আপনার এই জিনিসগুলা কস্ট অফ সেলস এর মধ্যে আসে। সো কস্ট অফ সেলস যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে দেখানো হয়, তখন শুধু কস্ট অফ সেলস লেখা হয়, কিন্তু এর নোটে গিয়ে দেখবেন যে ব্রেকডাউন আছে। সো এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন বলতে আমরা বুঝাই যে কস্ট অফ সেলস অথবা রেভিনিউ। রেভিনিউ এর আবার ডিভিশন কি আছে নোটে, দ্যাট ইজ নান অফ আওয়ার কনসার্ন রিলেটেড টু ডিটারমিনেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস। সো এগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনভেন্টরি, তারপরে আপনার অ্যাকাউন্টস রিসিভেবলস, লিজ, পেয়েবলস, তারপরে আপনার কারেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেয়েবলস থাকে। সো এই এই যে, এবং ব্যাংক, ধরেন যে ব্যাংকে আপনার ওভারড্রাফট নেওয়া আছে, সেটা লাইবিলিটিসে যাবে। সো এগুলোকে আমরা বলি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন। রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা কি? হ্যালো, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক কি বলতে পারবেন? আগের দিন কিন্তু এটা নিয়ে কথা বলেছি। স্যার, রিপোর্টিং ফ্রেমওয়ার্কস হচ্ছে রেফার্স টু আওয়ার গাইডলাইন্স or rules are used for presentation of financial statement. এক্সাম্পল হচ্ছে স্যার আইএফআরএস, আইএসআই, গ্যাপ এন্ড আদার্স, স্যার। এগুলো হচ্ছে আমাদের রিপোর্টিং ফ্রেমওয়ার্কস আসলে। এক্স্যাক্টলি। সো Yes. আমরা ইউএস গ্যাপ ফলো করতে পারি, দেন আইএস আইএফআর ফলো করতে পারি। ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন ওরা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে। হ্যাঁ। সো এরকম এক এক দেশে এক এক ধরনের রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফলো করা হয়, হুইচ ইজ কল্ড রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। সো তারপরে আপনার ইনকাম স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে, ফেইসে যে আইটেমগুলোকে দেখায়, সেগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ক্যাপশনস। তারপরে আপনার আসলো, এখন আসলো আপনার এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ডিসক্লোজার। অ্যাকাউন্টটা কিভাবে হয় আমি বলি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন ধরেন আছে রেভিনিউ, কিন্তু আপনি নোটে গিয়ে দেখলেন রেভিনিউ ফ্রম সেলস আছে, রেভিনিউ ফ্রম সার্ভিস আছে। আচ্ছা, দুইটার প্রসেস কি এক? হ্যালো, আচ্ছা। প্রসেস এক না কেন বলেন তো? স্যার, সার্ভিস আর সেলস এর মধ্যে তো স্যার অনেক পার্থক্য আছে স্যার। ওকে, যেমন? যেমন সার্ভিস হচ্ছে আমরা যখন তো মানে আমরা প্রোডাক্ট সেল করবো না। দ্যাট মিন হচ্ছে স্যার আমার আহ, যেমন একজন লয়ার, স্যার লয়ার যেরকম নিজের আহ, ই- নিজের অ্যাডভাইস গুলা দিয়ে তার ইনকাম করতে থাকে, এটা হচ্ছে সার্ভিসেস স্যার। আর সেলস হচ্ছে আহ, এটা প্রোডাকশনের সাথে জড়িত, এরকম একটা প্রোডাক্ট ই করা স্যার, সেলস করা স্যার। ওকে। সো এই সার্ভিস এবং সেলস দুটার প্রসেস কিন্তু ডিফারেন্ট। এখন দুইটাকে সেম অডিট প্রসেস দিয়ে অনেক সময় অডিট করা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য আমরা এটাকে বলি ডিসএগ্রিগেট করা। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন ধরেন রেভিনিউ, হ্যাঁ। সো আপনি এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন রেভিনিউ, তারপরে এটাকে আপনি ডিসএগ্রিগেট করলেন, করে আপনি বললেন যে রেভিনিউ ফ্রম সেলস, রেভিনিউ ফ্রম সার্ভিস। এর যে এই যে ডিসএগ্রিগেট করলেন, ভাগ করলেন,
করার পরে যে আইটেমটা এক একটা প্রসেস অনুসারে সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট বা ডিসক্লোজার। সো রেভিনিউ এর এখানে দেখেন রেভিনিউটাকে ভাগ করলাম, আমরা ডিসএগ্রিগেট করলাম, আলাদা করে ফেললাম, করে টোটাল 10 মিলিয়ন রেভিনিউ ছিল, তার মধ্যে 7 মিলিয়ন ছিল রিলেটেড টু সেলস, আর আহ, আর হলো 3 মিলিয়ন ছিল রিলেটেড টু সার্ভিস। এই টোটাল রেভিনিউ হলো এটা, দুটাকে আমরা আলাদা করলাম। এরপর ধরেন রিলেটেড পার্টি ডিসক্লোজার, এটা একটা ডিসক্লোজার, মানে এই যে IS-24 রিলেটেড পার্টি ডিসক্লোজার, দিস ইজ আ ডিসক্লোজার আইএস। সো এই রিলেটেড যেগুলো ডিসক্লোজার দিতে হবে, এই ডিসক্লোজারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে আমরা ইনভেন্টরি, এটা একটা অ্যাকাউন্ট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট একটা অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট এটা একটা অ্যাকাউন্ট, এভাবে প্রত্যেকটাকে আমরা অ্যাকাউন্ট বলি। এখন আমি যদি বলি কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? সো কস্ট অফ গুডস সোল্ডকে আমরা, কস্ট অফ গুডস সোল্ডের ভেতরে কি কি জিনিস থাকে? এখানে থাকে ম্যাটেরিয়াল কস্ট, ওভারহেড কস্ট থাকে, সেখানে আপনার ডিপ্রিসিয়েশন থাকে, যে ফ্যাক্টরি বা মেশিন ইউজ করা হচ্ছে সেগুলো ডিপ্রিসিয়েশন থাকে, অ্যান্ড লেবার অর এইচআর কস্ট থাকে। তার মানে এখানে একটা ইনভেন্টরি, ম্যাটেরিয়াল কস্টটা ইনভেন্টরি প্রসেসের আন্ডারে, ওভারহেডটা জেনারেল এক্সপেন্সেসের আন্ডারে, ডিপ্রিসিয়েশনটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আন্ডারে, আর এইচআর পার্সোনাল কস্টটা এইচআর প্রসেসের আন্ডারে। তার মানে কস্ট অফ গুডস সোল্ডের যদি একটা স্পেসিফিক অ্যামাউন্ট হয়, সেটা যদি এইভাবে চারটা ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রত্যেকটাকে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস দিয়ে আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করতে পারবেন না। রাদার এটাকে ডিসএগ্রিগেট করতে হবে চারটা ভাগে, করার পরে ওই রেসপেক্টিভ প্রসেস দিয়ে অডিট করতে হবে। ম্যাটেরিয়াল কস্টটা ইনভেন্টরি প্রসেস দিয়ে অডিট করবেন, তাতে ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল এবং ম্যাটেরিয়াল কস্ট তিনটেই কাভার হলো। তারপর ওভারহেডটা জেনারেল এক্সপেন্সেসের সাথে, ডিপ্রিসিয়েশনটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের অডিট প্রসিডিউর যখন পারফর্ম করবেন, তখন আপনি দেখবেন যে এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টগুলো আছে কিনা, এবং আদার অডিট প্রসিডিউর যেগুলো পারফর্ম করতে হয় সেগুলো করতে হবে। অ্যান্ড দেন লেবার কস্ট যেটা আছে, আহ, সেটা তো আপনার এইচআর প্রসেসের মধ্য দিয়ে যাবে। সো এভাবে ডিসএগ্রিগেট করতে হয়। সো এভাবে করার পরে এখানে ধরেন, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি আর কি, কয়েকটা। তো এর মধ্যে এগুলো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিলেটেড পার্টি ডিসক্লোজার হলো ডিসক্লোজার, বাকিগুলো অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা বলে দিলাম। আর এখানে হলো 6টা অ্যাসারশন। অ্যাসারশনগুলো কি? একটা হলো কমপ্লিটনেস, প্রথমটা সি ফর কমপ্লিটনেস, আর ও অবলিক ই, ও হচ্ছে অকারেন্স, এটা হয় ইনকাম স্টেটমেন্ট আইটেমের ক্ষেত্রে। আর আপনার ই হলো এক্সিস্টেন্স, সো এটা হয় হলো আপনার ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে, ঠিক আছে? তো তারপরে আমরা যদি দেখি যে এ, এ ফর অ্যাকিউরেসি, এরপর ভি, ভি ফর ভ্যালুয়েশন অবলিক প্রাইসিং, কারণ কিছু জিনিসের ক্ষেত্রে ভ্যালুয়েশন, কিছু জিনিসের ক্ষেত্রে প্রাইসিং, অ্যান্ড ও ফর ওনারশিপ। আর পি অবলিক ডি হলো, একজন প্রশ্ন করেছেন, এটা হলো প্রেজেন্টেশন অবলিক ডিসক্লোজার্স। তার মানে আমাদের এই ফার্ম থেকে যারা অডিট প্রসিডিউর পারফর্ম করছেন সেই ফার্মের, মানে আপনি যেটা দেখবেন যে এটার এই প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজারটা প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, ঠিক আছে? সো ওকে, সো এই যে অ্যাসারশনস 6টা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার প্রেজেন্টেশনের ডিসক্লোজারটা একটু আরেকটু ডিটেলসে বললে ভালো হতো, বুঝতে ইজি হতো।
ওকে, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার হলো, লেটস সে ইফ আই টক অ্যাবাউট রেভিনিউ। ওকে, রেভিনিউ কোন আইএস বা আইএফআরএস কভার করে? হুম। সো রেভিনিউ কভার করে আইএফআরএস 15, রাইট? সো আইএফআরএস 15-এ রেভিনিউ রিলেটেড ডিসক্লোজার কিছু রিকোয়ারমেন্ট আছে না, কিছু ক্লজ আছে তো, যে কি কি ডিসক্লোজার করতে হবে। তার মানে আপনি যখন রেভিনিউ অডিট করছেন, রেভিনিউ এর ক্ষেত্রে প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্ট হলো এই যে আইএফআরএস 15-এ রেভিনিউ রিলেটেড যে প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার দিতে বলা হয়েছে, সেটা প্রপারলি দেওয়া হয়েছে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে। সো এই যে অ্যাসারশনস যে ছয়টা, এই ছয়টা হলো যে ম্যানেজমেন্ট যখন আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিল, তারা মিন করছে যে এই ছয়টাই ঠিক আছে। আপনার দায়িত্ব এখন অ্যাজ অ্যান অডিটর ঠিক করা যে আপনি যখন রেভিনিউ ফ্রম সেলস বলছেন 7 মিলিয়ন, আপনি মোটামুটি একটা রিস্ক অ্যাসেসমেন্ট করলেন, করার পরে আপনার কাছে মনে হলো যে কমপ্লিটনেসে আপনার প্রবলেম থাকতে পারে, যেটাকে আমরা এই যে ROMM যেটা বলছি, একজন প্রশ্ন করেছেন যে এটা কি। এটা হলো রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টস। ROMM, এই যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টস, আমরা এটাকে রম বলি আর কি সংক্ষেপে। সো এটা হতে পারে হাই, হতে পারে মডারেট, হতে পারে লো। ঠিক আছে? সো সো আমরা ধরলাম যে কমপ্লিটনেসে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে এবং সেটা হাই। তারপরে আমরা অকারেন্স বা অকারেন্সে আমরা ধরছি রেভিনিউতে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। এটা তো আপনার একটা অ্যাসেসমেন্ট অ্যাজ অ্যান অডিটর, আপনি আপনার জাজমেন্ট ইউজ করছেন। তারপর অ্যাকিউরেসিতে আপনি ধরছেন রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, হুইচ ইজ মিডিয়াম বা মডারেট। ভ্যালুয়েশন অ্যান্ড প্রাইসিংয়ে কোনো রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। ওনারশিপে কোনো রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজারে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এবং সেটা আপনি ধরলেন লো। এখন আপনার ছয়টা অ্যাসারশনে, ভালো করে শুনেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ছয়টা অ্যাসারশনে যে কোনো একটা অ্যাসারশনেও যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে, সেটা হাই হোক বা লো হোক বা মিডিয়াম হোক, থাকলেই সেই অ্যাকাউন্টটা আপনার সিগনিফিক্যান্ট। আর যদি একটাও না থাকে, যেমন এটাতে আমরা ধরে নিচ্ছি যে কোনোটাতেই রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, তাহলে এই অ্যাকাউন্টটা নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টটাতে একটা আইটেমও ম্যাটেরিয়াল রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাইড হবে, একটা অ্যাসারশনেও, ওই আউট অফ 6 অ্যাসারশনস, একটা অ্যাসারশনেও যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অ্যাজিউম করা হয়, তাহলে ওই অ্যাকাউন্টটাকে আপনি ধরবেন সিগনিফিক্যান্ট। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা যদি না বুঝেন আপনি অডিট বুঝবেন না। আর এখন পর্যন্ত যদি না বুঝে থাকেন তাহলে আপনি অডিট বুঝেনই না। আপনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন সার্টিফিকেট লেভেল, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। বাট আপনি যদি এই জিনিস না বুঝেন, তার মানে আপনি অডিট বুঝেন না। আর আপনার যদি পার্টনার যদি না শিখায় থাকে, তাহলে সেও বুঝে না অডিট। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা আপনারা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। হুম। সো অ্যাসারশনস আমাদের অডিট বুঝতে গেলে বেসিক থিংস হলো, আমি যে জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলো আমি লিখে রাখছি কেন, এই জিনিসগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে পারে না। প্রফেশনাল লেভেলে ক্লাস করছে বাট বলতে পারে না, এগুলো কিন্তু সার্টিফিকেট লেভেলে হয়ে গেছে। রিপোর্টিং ফ্রেমওয়ার্কস বলতে পারে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস বলতে পারে না, সিগনিফিক্যান্ট নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট অ্যান্ড ডিসক্লোজার বলতে পারে না, অ্যাসারশনস বলতে পারে না, হ্যাঁ ডিসএগ্রিগেশন কিভাবে করে সেটা বলতে পারে না। তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন, হ্যাঁ, তারপর রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বলতে পারে না, এগুলো না পারলে আপনি কিন্তু অডিট আপনার শেখা অনেক বাকি। এই জন্য আমি এই জিনিসগুলো আলাদা করে পড়াই, এটা যাতে আপনাদের কারো যদি কোনো কোনো জায়গায় যদি কোনো শর্টকামিংস থাকে সেটা যেন ফুলফিল হয়, না হলে নেক্সট লেভেলে গিয়ে আপনি ডিফিকাল্টিতে পড়বেন। হ্যাঁ, অডিটে কিন্তু ফেল ভালোই করে, মানে এমন যে না যে খুব সহজেই পাশ করে যায় তা কিন্তু না। এটার কারণেই, বিকজ আমরা ঠিকমতো জিনিসগুলো বুঝি না।
ওকে, সো এই ছয়টা অ্যাসারশনে যে কোনো একটা অ্যাসারশনে যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে, সেটা হাই হোক বা লো হোক বা মডারেট হোক, সেই অ্যাসারশনটা বা সেই অ্যাকাউন্টটা সিগনিফিক্যান্ট। এবং সিগনিফিক্যান্ট যদি হয়, সেখানে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে। এখন আমি বলি, রেভিনিউ ফ্রম সেলস, এই অ্যাকাউন্টটা $7 মিলিয়ন। সেখানে আমরা তিনটা অ্যাসারশনে কমপ্লিটনেস, অ্যাকিউরেসি, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ধরেছি। বাকি তিনটা অ্যাসারশনে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আমাদের কাছে মনে হচ্ছে নাই। তার মানে এই অ্যাকাউন্টটা সিগনিফিক্যান্ট নাকি নন সিগনিফিক্যান্ট, বলেন তো। হ্যালো। স্যার নন সিগনিফিকেন্ট, আপনার যেহেতু এটাতে কোনো ধরনের রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নেই। আপনার রেভিনিউ ফ্রম সেলস এটা তো স্যার, স্যার সিগনিফিকেন্ট। এটাতে কেন significant? স্যার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে স্যার তিনটাতে, কমপ্লিটনেস, তারপর অ্যাসেট, দেন তিনটাতে আমরা দেখতে পাচ্ছি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে অডিট প্রসিডিউর ডিজাইন করতে হবে কোন কোন অ্যাসারশনের জন্য? অডিট প্রসিডিউর কি ছয়টা অ্যাসারশনের জন্যই করতে হবে, নাকি যে অ্যাসারশনগুলোতে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে সেই অ্যাসারশনগুলো রিলেটেড অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে? জি স্যার, যেগুলোতে স্যার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে ওগুলাকে ওইটার বেসিসে আমরা করতে হবে। এক্স্যাক্টলি। সো আমি যদি রেভিনিউ ফ্রম সেলস বলি, সেখানে কমপ্লিটনেস নিয়ে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে, অ্যাকিউরেসি নিয়ে করতে হবে, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার নিয়ে করতে হবে। আপনার ছয়টা অ্যাসারশন ধরেই অডিট ওয়ার্ক করার আপনার একদমই দরকার নাই। কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ আইসা বলছে যে আপনার যে অ্যাসারশনসগুলোতে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, সেগুলোতে আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করবেন। তো এখানে কমপ্লিটনেস, অ্যাকুরেসি অ্যান্ড প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার, এই তিনটা অ্যাসারশনে আপনার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে। তারপরে এটা হলো সেখানে সেখানে করবেন, এটা হলো আপনার স্কোপ। তাহলে আপনার এটা কোন পরিমাণ, এক্সটেন্টটা কি হবে, কত পরিমাণ অডিট ওয়ার্ক করবেন, সেটা ডিপেন্ড করবে। যদি এই রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটা যদি হাই হয়, তাহলে এটাতে বেশি অডিট ওয়ার্ক করতে হয়। যদি মিডিয়াম হয়, তাহলে মিডিয়াম অডিট ওয়ার্ক করতে হয়। আর যদি লো হয়, তাহলে লো অডিট ওয়ার্ক করতে হয়, মানে অল্প অডিট ওয়ার্ক করলেই হয়। জি স্যার, বুঝতে পেরেছি। তো তাহলে আমাদের এইটা গেল। তাহলে কন্ট্রোল রিস্ক আমরা তো বুঝলাম, ইজ এ রিস্ক দ্যাট আ মিসস্টেটমেন্ট দ্যাট কুড অকার ইন অ্যান অ্যাসারশন। ওই যে অ্যাসারশন দেখালাম, যেখানে একটা সিঙ্গেল অ্যাসারশনও হইতে পারে, and that could be material individually or when aggregated with other misstatements, will not be prevented or detected and corrected on a timely basis by the entity's internal control systems। সম্ভব হবে না। এটা হলো কন্ট্রোল লিস্ট। তার মানে এই কন্ট্রোলের ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনে নিশ্চয়ই প্রবলেম আছে। ঠিক আছে। সো দ্য কি কোশ্চেন্স আর, হোয়াট ইজ ম্যানেজমেন্ট ডুইং টু স্টপ থিংস গোয়িং রং? ম্যানেজমেন্ট কি করছে যে কোনো একটা জিনিস যদি রং হয়, হোয়াট কুড গো রং, এটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে যে আচ্ছা, রেভিনিউ, রেভিনিউকে ভাগ করলাম, রেভিনিউ ফ্রম সেলস, রেভিনিউ ফ্রম সার্ভিস। তাহলে রেভিনিউ ফ্রম সেলসে যদি চিন্তা করি, অ্যাসারশনস গুলা কি কি, এটা এটা, তাহলে কোন অ্যাসারশনে হোয়াট কুড গো রং আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, যে হোয়াট কুড গো রং। আচ্ছা, রেভিনিউ, কমপ্লিটনেস, কমপ্লিটনেসে হোয়াট কুড গো রং, কি মানে রং কি হতে পারে, এটা আপনার মাথায় চিন্তা করতে হবে। করে আপনার তার উপর বেস করে তাদের যে প্রসেস আছে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে, এগুলো অ্যানালাইসিস করে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে এই অ্যাসারশনে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে নাকি নাই। ইফ মেজার্স হ্যাভ বিন টেকেন, আর দে ইফেক্টিভ?
তার মানে যদি তারা কোনো কন্ট্রোল মেকানিজম ইনিশিয়েট করে থাকে, সেই কন্ট্রোলগুলোর কি অপারেটিং ইফেক্টিভনেস আছে কিনা, আর দে অপারেটিং ইফেক্টিভলি, ইফ ইয়েস অর নোট, নো, বেসড অন দ্যাট ইউ ক্যান মেক ইউর অ্যাসেসমেন্ট. সো কন্ট্রোল রিস্ক উইল বি লোয়ার where effective control measures are taken. যদি ইফেক্টিভ কন্ট্রোল মেজার্স নেওয়া হয় তাহলে কন্ট্রোল রিস্কটা লোয়ার হয়. However, there will always be control risk due to the limitations of internal controls. So, internal controls যেগুলো এস্টাবলিশ করে সেগুলোতে যেহেতু লিমিটেশনস থাকে, সো কন্ট্রোল রিস্ক অলওয়েজ কম বেশি থাকে. সেটা কি কি হতে পারে? যে কস্ট অনেক সময় বেনিফিটের চেয়ে যদি বেশি হয়, তখন অনেক সময় ইফেক্টিভ কন্ট্রোল মেজার্স নেওয়া সম্ভব নাও হতে পারে. দের আর সাম রুটিন অর নন রুটিন ট্রানজ্যাকশনস যেগুলো ওই যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যেটা ইমপ্লিমেন্ট করা আছে সেখানে নাও ধরা পড়তে পারে. হিউম্যান এরর, অনেক সময় হিউম্যান বিং কাজ করতে গিয়ে ভুল করতে পারে. ম্যানেজমেন্ট ওভাররাইড, যদি ম্যানেজমেন্ট ওভাররাইড হয়, যে ম্যানেজমেন্টের আপনার আহ, যে ডিসিশন আছে সেটাকে তোয়াক্কা না করে অন্য কোনো কিছু করে যদি, সো এরপর হলো, সো আপনার এই যে নর্মালি এটা কখন হয়, যে ধরেন কোনো একটা অর্গানাইজেশনের সিনিয়র ম্যানেজমেন্ট যারা থাকে, অনেক সময় দেখা যায় যে রুলস রেগুলেশনসগুলো মেনটেন করতে চায় না, বা পলিসিগুলা বা কন্ট্রোল মেকানিজম যেগুলো আছে সেগুলো মানতে চায় না আর কি. হ্যাঁ, সো এটাকে আমরা বলি ম্যানেজমেন্ট ওভাররাইড. সার্কামভেনশন বাই কলিউশন, কলিউশন মানে হলো সবাই মিলে যোগ সাজসে যদি কোনো ধরনের কোনো মানে কোনো ফ্রড করে, সেটাকে বলা হয় সার্কামভেনশন বাই কলিউশন. চেঞ্জেস ইন প্রসিডিউরস, কোনো কারণে যদি প্রসিডিউর চেঞ্জ হয় যেটা আসলে এক্সিস্টিং যে কন্ট্রোল মেকানিজম আছে সেটা দিয়ে ধরা সম্ভব হবে না, তো দ্যাট ইজ কল্ড দ্য চেঞ্জেস ইন প্রসিডিউর. সো এটা হলো কন্ট্রোল রিস্ক. আমরা প্রথমে দেখলাম ইনহেরেন্ট রিস্ক, তারপর কন্ট্রোল রিস্ক. এই দুটা রিস্কই হলো রিলেটেড টু দ্য এন্টিটি, এন্টিটি স্পেসিফিক. মানে আপনি ধরুন অডিট করতে গেছেন, আপনি অডিটর, আপনি যে এন্টিটিতে অডিট করতে গেছেন তাদের রিলেটেড দুইটা রিস্ক হলো, একটা ইনহেরেন্ট রিস্ক আর একটা হলো কন্ট্রোল রিস্ক. থার্ড যে রিস্কটা ডিটেকশন রিস্ক, এই রিস্কটা ইজ রিলেটেড টু দ্য অডিটর, এটা এন্টিটির সাথে সম্পর্কিত না, এটা অডিটরের রিস্ক. কিরকম? ডিটেকশন রিস্ক ইজ দ্য রিস্ক দ্যাট অ্যান অডিটরস প্রসিজিয়ার্স উইল নট ডিটেক্ট a misstatement that exists in an assertion that could be material individually or when aggregated with other misstatements. তার মানে অডিটরের যে প্রসিডিউরস আছে সেটা কোনো একটা মিসস্টেটমেন্ট যেটা এক্সিস্ট করছে কোনো একটা অ্যাসাশনে, সেটাকে সে ডিটেক্ট করতে পারবে না থ্রো দ্য প্রসিডিউরস দ্যাট দ্য অডিটর ইজ গোয়িং টু ইমপ্লিমেন্ট অর গোয়িং টু ক্যারি আউট. সো এটা হলো ডিটেকশন রিস্ক. তো it is up to the auditor to organize the way the engagement is handled so that the risk of material misstatement is reduced to acceptable level. So অডিটরকে তার প্রফেশনাল জাজমেন্ট, প্রফেশনাল কেয়ার, হ্যাঁ, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, অবজেক্টিভিটি, এগুলো অ্যাপ্লাই করতে হবে ইন আ ওয়ে যে এই যে এঙ্গেজমেন্টটা, এখানে যদি কোনো রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আমরা ডিরেক্টলি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কেন বললাম না, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যে আছেই আমি কিভাবে আগে বলতে পারবো উইদাউট অডিট. সো আমরা এই জন্য বলি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আরও ডাবল এম, মানে হলো যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার একটা চান্স আছে, রিস্ক আছে, এটা এই জন্য বুঝাই আমরা. So these will include ensuring the audit team, including the engagement partner, has the necessary mix and depth of experience and skills, devising an audit plan which tackles the audit risk. The audit approach is the way in which the auditor assembles sufficient audit evidence to build up a satisfactory level of audit confidence, and which can come from tests of controls, analytical procedures, and test of details. এই যে আপনি অডিট প্রসিডিউর আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করলেন, করার পরে আপনার যে অ্যাসারশনস গুলাতে সিগনিফিক্যান্ট
রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাই করেছেন সেগুলোর উপরে আপনার অডিট প্রসিডিউর প্ল্যান করতে হবে। এই যে অডিট ওয়ার্ক প্ল্যান লাস্ট যেটা, সো প্ল্যান করবেন কি কি অডিট প্রসিডিউর করবেন। কোনো জায়গায় আপনার কন্ট্রোল টেস্ট করতে পারেন, কোনো জায়গায় কন্ট্রোল টেস্টের জন্য ওয়াক থ্রো করতে পারেন, কোনো জায়গায় আপনার সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর করতে পারেন, কোনো জায়গায় টেস্ট অফ ডিটেলস করতে পারেন। সো এবং একই জায়গায় অনেক সময় দেখা যেতে পারে একই হেডে তিনটা তিনটা ধরনের ওয়ার্কও করা হয়ে থাকে বেসড অন দ্য সিগনিফিক্যান্স অ্যান্ড দ্য অ্যাভেলেবল ডাটা ইউ আর গেটিং ফ্রম দ্য ক্লায়েন্ট, রাইট? সো এই যে অডিট ওয়ার্ক পারফর্মিং যেটা এক্সিকিউশন স্টেজ বিতে এসে, নাম্বার ওয়ান অডিট ওয়ার্ক পারফর্মিং, তার মানে কি কি অডিট ওয়ার্ক করবে সেটা তো ওই যে এর ফোরে বলা হলো, এর বির ওয়ানে এসে এগুলো ফাইনালি এক্সিকিউশন করবে, এই এই টেস্টগুলা পারফর্ম করবে। Okay. So, because the auditor can't check every transaction, audit work is carried out on a test basis. The auditor will select a sample. এই যে অডিট ওয়ার্ক করতে গিয়ে তাকে আবার স্যাম্পলিং করতে হয়, ঠিক আছে? সো স্যাম্পলিং এর অনেকগুলো প্রসিডিউর আছে, এর মধ্যে তার ওই স্পেসিফিক ট্রানজেকশনস অথবা স্পেসিফিক অ্যাকাউন্ট হেডের যে ধরনের ডাটা তার উপর বেস করে স্যাম্পলিংটা ফলো করা হয়। দেন স্যাম্পলিং করার পরে সেই ডকুমেন্টগুলা এভিডেন্স কালেকশন করতে হয়, কালেকশন করে তার উপরে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হয়। করার পরে আপনার যখন আইডেন্টিফাইড হলো ডেভিয়েশন, তার উপর বেস করে আপনাকে কনক্লুশন ড্র করতে হয়, দ্যাট ইজ কল্ড ড্রয়িং কনক্লুশন। এটা হলো এক্সিকিউশন স্টেজ। তো প্রত্যেকটা অ্যাসারশন রিলেটেড আপনাকে কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশন মানে কিন্তু আমি অডিট রিপোর্টে এখনো যাইনি, আমি বলছি যে অডিট ওয়ার্ক যখন করছেন রেভিনিউ এর আপনার তিনটা অ্যাসারশনে আপনি দেখলেন যে রেভিনিউ ফ্রম সেলস তিনটা অ্যাসারশনসে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে। তো ওই তিনটা অ্যাসারশনসেই আপনাকে আলাদা অডিট ওয়ার্ক করতে হবে, তার জন্য স্যাম্পলিং করতে হবে, তার জন্য এভিডেন্স কালেকশন করতে হবে এবং আহ, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এভিডেন্স কালেক্ট করতে হবে এবং ড্রয়িং কনক্লুশন ড্র করতে হবে। করার পরে এই সবগুলা অ্যাসারশনে যখন কনক্লুশন ড্র করবেন সবগুলা হেডে সবগুলা অ্যাকাউন্ট নিয়ে, তারপরে আপনি কি করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন ঠিক আছে কিনা আপনি চেক করবেন, যেখানে ঠিক নাই এটাকে ঠিক করে দিতে বলবেন। তারপরে আপনি ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর তৈরি করবেন, যেখানে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেটা আছে এটা হলো রিপোর্টিং স্টেজ। সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলা রিলেটেড আপনি একটা অ্যানালাইসিস তৈরি করবেন ফর পার্টনার্স রিভিউ। দেন ড্রয়িং অডিট কনক্লুশন অর অডিট রিপোর্ট, অডিট রিপোর্টটা আপনি লিখে ফেলবেন বেসড অন দ্য বেসড অন ইউর কনক্লুশনস অন ইউর অডিট ওয়ার্ক। সো এটা হলো আপনার রিপোর্টিং স্টেজ। এরপরে আমরা বলি দ্য পসিবিলিটি দ্যাট দ্য opinions we form perfectly validity from the results of our sample are different from those we would have formed if we had been able to examine the whole population is called sampling risk। মানে আপনি স্যাম্পলিং করেছেন, করার পরেও আপনার স্যাম্পলিংয়ে হয়তোবা অনেক কিছু আইডেন্টিফাইড হয় নাই যেগুলোতে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে ওই ট্রানজ্যাকশনসগুলোতে, এটা বাই ডিফল্ট হতেই পারে। সো দ্যাট ইজ কল্ড স্যাম্পলিং রিস্ক। যে স্যাম্পলিং করে অডিট করতে হয় আমাদের, কারণ আমরা পুরোটা টেস্ট করতে আমরা পারি না, আমাদের পক্ষে সম্ভব না, কারণ অডিটের নেচারটাই তাই যে স্যাম্পলিং বেসিসে করা হবে। সো না করার কারণে যে রিস্কটা অ্যারাইজ হয় দ্যাট ইজ কল্ড স্যাম্পলিং রিস্ক। যে অনেক কিছু আছে কোনো অ্যাসারশনে বা কোনো ট্রানজেকশনে, বাট সেটা আমাদের অডিট ওয়ার্ক সেটা আইডেন্টিফাই করতে পারলো না, দ্যাট ইজ কল্ড স্যাম্পলিং রিস্ক। Non-sampling risk is the possibility of coming to the conclusion, whole conclusion about the financial statements for any other reason. নন স্যাম্পলিং রিস্ক হলো স্যাম্পলের কারণে যেটা হয় সেটা হলো স্যাম্পলিং রিস্ক। আর নন স্যাম্পলিং রিস্ক হলো স্যাম্পলিং বাদে অন্য যে রিস্কগুলো আছে। কিরকম হতে পারে? ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নেচার অফ আওয়ার ক্লায়েন্টস বিজনেস, যদি আমাদের ক্লায়েন্টসের বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং আমাদের না থাকে। ইউজ অফ ইনভ্যালিড স্যাম্পলিং টেকনিক্স, যেখানে যে ধরনের স্যাম্পলিং টেকনিক্স ইউজ করার কথা সেটা না করতে পারার কারণে। Failure to investigate a particular class of assets, liabilities, or transactions. Failure to investigate a particular class of assets, liabilities, or transactions.
সিগনিফিক্যান্ট রিস্ক। ওকে, সো আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা ব্রেক দিচ্ছি। হুম, কারণ এই সময় অনেকে নামাজ পড়ে। সো ব্রেকের পরে আমরা কয়টা বাজে, আটটা, আটটা, সাড়ে আটটা বাজে, তো আমরা 8:50 আবার জয়েন করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা তাহলে শুরু করি। ওকে, সো এখানে এই পার্টটাতে যেটা আছে সিগনিফিক্যান্ট রিস্ক, আমরা যখন একটু আগে এই যে অ্যাসারশন দেখে এই রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাই করছি, সো এই যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, প্রথম কথা হলো মিসস্টেটমেন্ট হতে পারে দুই ভাবে। একটা হতে পারে ডিউ টু এরর, অথবা হতে পারে ডিউ টু ফ্রড। সো যেসব ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা যারা ধরেন এখানে এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের যদি মানে কোয়ালিফিকেশন লেভেল খুব খারাপ হয় কম্পেয়ার টু দ্য ইউনো লেভেল অফ ট্রানজাকশনস অর দ্য criticality of transactions and accounting treatments, so in that case কিন্তু এই যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বলছি, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটা সেটা আপনার হাই হতে পারে, ঠিক আছে, এররের ক্ষেত্রে। তখন এরর মানে যেহেতু তাদের কোয়ালিফিকেশন খারাপ, তখন এই এই মিসস্টেটমেন্টটা হতে পারে ডিউ টু এরর, এবং সেটা হাই হতে পারে। আচ্ছা, আপনি যদি অ্যাসেস করেন কোনো কারণে যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যেটা, সেটা হতে পারে ডিউ টু ফ্রড, তাহলে ফ্রডের জায়গাগুলোতে আপনাকে তখন এই রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটাকে আমরা সিগনিফিক্যান্ট ধরতে পারি। এটা সিগনিফিক্যান্টও হতে পারে, নন সিগনিফিক্যান্টও হতে পারে। সো আমরা যদি বলি যে সিগনিফিক্যান্ট রিস্ক, তো সিগনিফিক্যান্ট রিস্কের ক্ষেত্রে আপনার স্পেশাল অডিট কনসিডারেশন দরকার আছে, মানে যে অ্যাসারশনটাতে আপনি রিস্কটাকে ধরলেন হাই এবং ইটস ডিউ টু ফ্রড অ্যান্ড ইউ আর কনসিডারিং দিস ইজ আ সিগনিফিক্যান্ট রিস্ক, সো ইন দ্যাট কেস আপনাকে কিন্তু স্পেশাল কিছু অডিট কনসিডারেশন আপনার মাথায় রাখতে হবে। সো ইন এক্সারসাইজিং জাজমেন্ট অ্যাজ টু হুইচ রিস্ক আর সিগনিফিক্যান্ট রিস্ক, দ্য অডিটর শ্যাল কনসিডার অ্যাট লিস্ট দ্য ফলোয়িং। সো কোনো একটা রিস্ক সিগনিফিক্যান্ট কি না সেটা ডিটারমাইন করার জন্য আপনার এই যে নিচের যে সিচুয়েশনগুলো আছে এগুলোকে কনসিডার করতে হবে। কি কি হতে পারে? ওয়েদার দ্য রিস্ক ইজ আ রিস্ক অফ ফ্রড, যদি রিস্কটা রিস্ক অফ ফ্রড হয় তাহলে এটা সিগনিফিকেন্ট রিস্ক। Whether the risk is related to recent significant economic, accounting, or other developments and therefore requires special attention, যদি এরকম হয় তাহলে সেখানে সিগনিফিক্যান্ট রিস্ক হতে পারে। তারপর দ্য কমপ্লেক্সিটি অফ ট্রানজাকশনস, যদি খুব কমপ্লেক্স হয় সেখানে সিগনিফিক্যান্ট রিস্ক অফ এরর থাকতে পারে। ওকে, তারপর আপনার whether the risk involves significant transactions with related parties, যদি রিলেটেড পার্টির সাথে সিগনিফিক্যান্ট ট্রানজাকশনস থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এখানে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে এবং সেটা সিগনিফিক্যান্ট রিস্ক।
তারপর the degree of subjectivity in the measurement of financial information related to the risk, especially those measurements involving a wide range of measurement uncertainty. যদি একটা wide range of measurement uncertainty থাকে, so in that case এটা হতে পারে। তারপর whether the risk involves significant transactions that are outside the normal course of business for the entity or that otherwise appear to be unusual। ঠিক আছে, যে whether the risk involves significant transactions that are outside the normal course of business, মানে এন্টিটি যে নর্মাল কোর্স অফ বিজনেসে যেগুলো ট্রানজাকশন হয় এর বাইরে যদি সিগনিফিকেন্ট ট্রানজাকশনস থাকে, তাহলে আপনি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ওই অ্যাসারশনে কনসিডার করতে পারেন এবং সেটা সিগনিফিকেন্ট রিস্ক হিসেবে আপনি মনে করতে পারেন। এগুলো গেল হলো সিগনিফিকেন্ট রিস্ক আপনি কিভাবে ধরবেন, এবং ইন দ্যাট কেস আপনাকে স্পেশাল অডিট কনসিডারেশন রাখতে হবে, মানে এডিশনাল অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে টু চেক whether you can identify any significant risk of material misstatement. So, if the auditor has determined that a significant risk exists, the auditor shall obtain an understanding of the entity's controls, including control activities relevant to that risk. মানে আপনি যদি সিগনিফিকেন্ট রিস্ক আইডেন্টিফাই করেন ইন এনি স্পেসিফিক এরিয়া, ওই সেটা রিলেটেড আপনাকে কোম্পানির এন্টিটির কি কন্ট্রোল মেকানিজম আছে সেটা আপনার স্টাডি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে, ইনক্লুডিং কন্ট্রোল অ্যাক্টিভিটিস রেলিভেন্ট টু দ্যাট রিস্ক। এটা দেখতে হবে ওই রিস্ক রিলেটেড কোনো কন্ট্রোল অ্যাক্টিভিটিস আছে কিনা। এটা গেল সিগনিফিকেন্ট রিস্ক। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, জি না স্যার। ওকে। সো দ্য লাস্ট ওয়ান এই চ্যাপ্টারের, সেটা হলো ডকুমেন্টেশন। সো আমরা জানি যে আইসা 315, হ্যাঁ, এবং আইসা 330 যে আছে সেখানে কিছু ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট আছে। সো এখন এই যে আইসা 315, যে 315 মানে হলো আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এবং আইসা 330 যেটা আছে হুইচ ইজ অডিটরস রেসপন্সেস টু অ্যাসেস রিস্ক, এই দুটাতেই কিছু ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট আছে। সো আইসা 315, হ্যাঁ, যে আপনার আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অ্যান্ড 330 অডিটরস রেসপন্সেস টু অ্যাসেস রিস্ক contain a number of requirements about documentation. So the following matters should be documented. Kiki, the discussion among the audit team concerning the susceptibility of the financial statements to material misstatements, including any significant decisions reached. এরপর key elements of the understanding gained of the entity, including the elements of the entity and its control specified in the ISA as mandatory, the sources of the information gained, and the risk assessment procedures carried out. The identified and assessed risk of material misstatements, significant risks identified, and related controls evaluated. The overall responses to address the risk of material misstatements, uh, and then the nature, extent, and timing of further audit procedures linked to the assessed risk at the assertion level. Then, if the auditors have relied on evidence about the effectiveness of controls from previous audits, conclusions about how this is appropriate. যদি আপনার অডিটর মনে করে যে লাস্ট ইয়ারে যে কন্ট্রোল টেস্ট করা হয়েছে সেই কন্ট্রোল টেস্টের উপরে যদি রিলাই করতে চায়, তাহলে আপনাকে সেটা কনক্লুশন ড্র করতে হবে কেন আপনি লাস্ট ইয়ারের কনক্লুশনটাকে আপনি মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, কেন অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আপনাকে ডকুমেন্টেশন করতে হবে, আপনার জাস্টিফিকেশনগুলো লিখতে হবে। এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ওকে, আছে কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা কেস আছে, কেসটা আপনারা দেখেন। পড়া শেষ? আপনারা বুঝতে পেরেছেন এটা? তো এইখানে আপনাদের প্রশ্নটা হলো যে রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্টস হলো আইডেন্টিফাই এরিয়াস অফ ইনহেরেন্ট রিস্ক ইন দ্য ইউকেআর চ্যারিটি অ্যান্ড এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ ইচ অফ দিস রিস্কস অন দ্য অডিট অ্যাপ্রোচ। আপনাকে
প্রথম হলো এ রিকোয়ারমেন্টস, যেটা দুইটা পার্ট, একটা হলো ইনহেরেন্ট রিস্কগুলো আইডেন্টিফাই করা এবং অডিট অ্যাপ্রোচে সেটার ইফেক্টটা কি। And then B হলো explain why the control environment may be weak at the UCare charity। এই দুটো প্রশ্ন। সো আমরা যদি কেসটা দেখি, এখানে বলা আছে the UCare charity was established in 1960. The charity's aim is to provide support to children from disadvantaged backgrounds who wish to take part in sports such as tennis, badminton, and football. UCare has a detailed constitution which explains how the charity's income can be spent. The Constitution also notes that administration expenditure can't exceed 10% of income in any year. So the charity's income is derived wholly from voluntary donations. Sources of donations include cash collected by volunteers asking the public for donations in shopping areas, checks sent to the charity's head office, donations from generous individuals. Some of these donations have specific clauses attached to them, indicating that the initial amount donated, the capital cannot be spent, and that the income interest from the donation must be spent on specific activities. For example, provision of sports equipment. The rules regarding the taxation of charities in the country you care is based on complicated, with only certain expenditure being allowable for taxation purposes and donations of capital being treated as income in some situations. So এটা হলো সিচুয়েশন যে এটা একটা চ্যারিটি, যেটার এটার কাজ হলো যে ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে পিছিয়ে পড়া যেসব চিলড্রেন, তাদের খেলাধুলার ক্ষেত্রে সাপোর্ট দেয়, তাদের টেনিস, ব্যাডমিন্টন এবং ফুটবল। এবং এটার ইনকাম হলো ডোনেশনস গুলা শপিং মল থেকে কালেকশন করে, অনেকে হেড অফিসে চেক পাঠায়, অনেকে অনেকে দেখা যায় যে বড় ডোনেশন করে ক্যাপিটাল নেচারের, সেগুলো নিয়ে ওখান থেকে যে ইন্টারেস্ট জেনারেট হয় সেগুলো খরচ করা হয়। এবং এখানে বলা হয়েছে একটা জিনিস, যে এই ইউকেআর এর যেসব ডোনেশন পায় তার ম্যাক্সিমাম অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স হলো ম্যাক্সিমাম 10% অফ দ্য ডোনেশন কালেক্টেড। সো দেয়ার ইজ আ বার অর লিমিটেশনস। সো আমরা যদি বলি যে এখানে ইনহেরেন্ট রিস্কগুলা কি কি, ঠিক আছে। সো আমরা যদি দেখি ইনহেরেন্ট রিস্ক এবং এটার ইম্প্যাক্ট অডিট অ্যাপ্রোচে, এটার ইফেক্ট অন অডিট অ্যাপ্রোচ। সো প্রথম যেটা, ইনকাম ইজ from voluntary donations only, there is a risk that donations will fall, especially where donors' own income is limited by the credit crunch, etc. So প্রত্যেকটা মানুষের ইনকামের লিমিটেশনস আছে, সব সময় একরকম থাকে না। যদি যাদের ইনকাম লেভেল গ্রো করছে না, তারা যেভাবে পরিমাণ ডোনেট করছে, একটা সময় গিয়ে এই ডোনেশনের পরিমাণটা কমে যেতে পারে। সো অডিট অ্যাপ্রোচ এটার ইফেক্টটা কি? It is difficult to estimate that income in the future will be sufficient to meet the expenditure of the charity. Audit of the going concern concept as in ensuring that the charity can still operate will therefore be quite difficult. So going concern threat টা consider করতে হবে। Number 2 যেটা, completeness of income, where there are no controls to ensure income is complete. For example, sales invoices are not raised to obtain donations and donations could be stolen by staff. এটা হতেই পারে, কারণ যারা ধরেন এই শপিং মল থেকে কালেকশন করছে বা অন্য জায়গা থেকে এরকম কালেকশন করছে, যেটার জন্য কোনো ইনভয়েস রেজ করা হচ্ছে না, তারা কি পুরো টাকাটাই সে আসলেই জমা দিচ্ছে কিনা, দ্যাট ইজ আ ম্যাটার অফ কোশ্চেন। তো এখানে অডিট টেস্ট করতে হবে, যেটা audit tests are unlikely to be effective to meet the assertion of completeness. The audit report may need to be modified and qualified to explain the lack of evidence stating that completeness of income cannot be confirmed. So next যেটা problem, funds can only be spent in accordance with the aims of the charity. There is a risk that funds are spent outside the aims of the charity. সো যখন ফান্ডগুলা দিচ্ছে, তাদের তো একটা স্পেশাল অবজেক্টিভে দিচ্ছে। এখন এখানে একটা রিস্ক আছে যে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে অ্যাকচুয়ালি তাদের যে ডিরেকশন ছিল, ডিরেকশন মতো খরচ করছে কিনা।
সো এটা দেখার দায়িত্ব অডিটরের। সো কেয়ারফুল রিভিউ অফ এক্সপেন্ডিচার উইল বি নেসেসারি to ensure that expenditure is not ultra-vires the objectives of the charity. The auditor will need to review the constitution of the UKR charity carefully in this respect. Taxation rules relevant to charities, there is a risk that the rules will be broken due to lack of correct analysis of income or oblique expenditure. So the auditor will need to ensure that a staff familiar with the taxation rules affecting the charity is on the audit team. সো এটা মাথায় রাখতে হবে এবং সেই অডিট প্রসিডিউর সেভাবে করতে হবে। রিকোয়ারমেন্ট টু রিপোর্ট এক্সপেন্ডিচার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ administration expenditure can be no more than 10% of total income. So risk here include income being overstated to allow expenditure to be overstated. কারণ অনেক সময় এই ইনকাম ধরেন হয়েছে 100 টাকা, খরচ হওয়ার কথা 10 টাকা, সে বেশি খরচ করার জন্য 20 টাকা খরচ করার জন্য ফলস ইনকাম দেখালো যে 200 টাকা ইনকাম হয়েছে, অ্যাকচুয়ালি সেটা নাও হতে পারে। সো দ্য ট্রাস্টিজ মে অ্যাটেম্প টু হাইড এক্সেসিভ এক্সপেন্ডিচার অন অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার আদার এক্সপেন্সেস হেডিং। সে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার অনেক সময় অন্য হেডেও সে চার্জ করতে পারে যাতে মনে হয় যে সেটা খরচ, অন্য খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ না। As the auditor has to report on the accuracy of income and expenditure, then audit procedures must focus on the accuracy of recording of expenditure. Donations to charity for specific activities, for example, provision of sports equipment, there is a risk that donations are not spent in accordance with donors' instructions. So donor যে instructions দিচ্ছে সেভাবে যে পুরোটা খরচ হবে সেটা একটা রিস্ক থেকে যায় যে নাও হতে পারে। So documentation for any donation will need to be obtained, and then expenditure agreed to be the terms of the documentation. Any discrepancies will have to be reported to management. So এইগুলো আপনার ইনহেরেন্ট রিস্ক আছে এই চ্যারিটিতে। অ্যান্ড দেন ইফেক্ট অন অডিট অ্যাপ্রোচে আমরা কোন কোন অডিট অ্যাপ্রোচগুলো কোনটার এগেনস্টে কভার করব সেগুলো আমরা কথা বললাম। সো তারপরে আপনার আরেকটা বলা ছিল যে ল্যাক অফ উইক কন্ট্রোল এনভায়রনমেন্ট, ঠিক আছে, যে এখানে বলা ছিল যে এক্সপ্লেইন হোয়াই দ্য কন্ট্রোল এনভায়রনমেন্ট মে বি উইক অ্যাট দ্য ইউকে চ্যারিটি। কেন উইক? প্রথম যেটা ল্যাক অফ সেগ্রিগেশন অফ ডিউটিস আর রেসপন্সিবিলিটিস। এখানে ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস গুলো যে আমরা সেগ্রিগেশন করে দেই যে এক একজন এক এক কাজ করবে, এটা একটা কন্ট্রোল, সেটা এখানে নাই। তারপরে ভলান্টিয়ার স্টাফ, সো তারা আজকে আছে কালকে নাই। সো ক্রাইসিস এই অকেশনাল বেসিসে তারা আছে, সো তারা এখানে নাও থাকতে পারে। সো এখানে কোনো কন্ট্রোল মেকানিজম নাই। সো কন্ট্রোলস উইল বি পারফর্মড বাই ডিফারেন্ট স্টাফ অন ডিফারেন্ট ডেজ মেকিং দ্য সিস্টেম আনরিলায়েবল। দ্যাট মে হ্যাপেন। ল্যাক অফ কোয়ালিফাইড স্টাফ, হিউম্যান রিসোর্স ইস্যু আছে, যেহেতু এটা চ্যারিটি, লোকজন আসে কাজ করে ফ্রি অফ মানে এনি বেনিফিট। সো সেখানে আপনার যে কোয়ালিফাইড প্রপার পিপল যে আপনি রাখবেন সেই সুযোগটা এখানে নাই। নো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, ল্যাক অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট নাই, যার কারণে এখানে প্রপার এগুলো যে ডে টু ডে বেসিসে অডিট প্রসিডিউর পারফর্ম করা এবং তাদের মানে রিসোর্সগুলোকে প্রপারলি তাদের ইউটিলাইজেশন হচ্ছে কিনা বা এখানে কোনো ফ্রড হচ্ছে কিনা সেগুলো আইডেন্টিফাই করা, সেটার কোনো সুযোগ নেই। অ্যাটিটিউড অফ দ্য ট্রাস্টিস, সো ইট ইজ নট ক্লিয়ার হাউ দ্য চ্যারিটিস ট্রাস্টিস ভিউ রিস্ক। তারা এখানে কিভাবে রিস্কটাকে ভিউ করছে সেটা এখানে কোনো কিছু বলা হয়নি। সো however, where trustees are not professionally trained or have little time to devote to the charity, then there may be an impression that controls are not important. The overall control environment may therefore be weak, as other charity workers do not see the importance of maintaining good controls. So তাদের যেহেতু প্রপার ট্রেনিং মেকানিজম নাই, তো সো তাদের অ্যাটিটিউডটা কেমন হবে এটা বোঝা যাচ্ছে না। সো এখানে দেয়ার মে বি আ কোশ্চেন অফ রিস্ক অফ কন্ট্রোল। সো এটা হলো এই আমরা যে কোশ্চেনটা দেখলাম সেটার অ্যান্সার।
হ্যালো। সো স্যার এই চ্যাপ্টার নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? রিস্ক অ্যাসেসমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই যে 7, 8, 9, 6, 7, 8, 9 চারটা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটু আপনারা ভালো করে পড়বেন। আজকে আর নতুন কোনো চ্যাপ্টার শুরু করব না। হ্যাঁ, আমি চাই যে আপনারা এই ক্লাসের পরে এই চ্যাপ্টারটা আবার ভালো করে একটু দেখেন, এই রিলেটেড প্রশ্ন যা আছে সবকিছু দেখে নেন, তাহলে আজকে এটা পড়া শেষ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আর আমরা নেক্সট ক্লাসে পরের যে চ্যাপ্টারটা আমি ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা এগুলো দেখে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা অডিট অ্যাপ্রোচটা দেখব। দেন ফাইনালি আর এক ক্লাসে আমরা অডিট রিপোর্ট নিয়ে ওভারঅল আলোচনা করব আর কি। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা বিদায় নেন, নিয়ে আপনারা আপনাদের মতো পড়াশোনা করেন। ওকে। হ্যাঁ।